আমাদের চলছে ডে 3 আর আমরা এখন আছি বাদাম চেনে। তো বাদাম চেনে থেকে নেক্সট আমরা যাবো জুলুক হয়ে গ্যাংটক, তাই তো? এখানে এখন কত চলছে? রাত্রে বোধহয় 8 বা 9 এরকম কিছু একটা হয়েছিল। তো ঠান্ডা বেশ ভালোই আছে, কুয়াশা ছিল রাত্রে, কিছু মানে প্রচন্ড ফগি ছিল। এখন মোটামুটি বাইরেটা একটু ক্লিন হয়েছে। 7:30টার বেরোনোর কথা ছিল, 5-10 মিনিট লেট হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়বো। থাম্বি ভিউ পয়েন্ট, জুলুক স্যাংচুয়ারি, ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুক লেক, নীল বাবা মন্দির, সামো লেক, নাথুলা, এরপর ট্রান্সফার টু গ্যাংটক। এগুলো সাইট সিইং গুলো আমরা করতে করতে দেন গ্যাংটকে চলে যাবো। গ্যাংটকে দেন ওভার নাইট স্টে, তারপর গ্যাংটক সাইট সিইং ডে 4। আর এখন আমরা ব্রেকফাস্টে সকালবেলা সেরকম কিছু পাওয়া যাবে না, তো ওখানে ম্যাগি আছে, তো ওই জন্য ম্যাগি খেয়েই আমরা বেরিয়ে পড়বো। আর রাস্তাতে যা কিছু পাওয়া যায় সেই দেখা যাবে টুকটাক কি খাওয়া যাচ্ছে। আমরা স্টার্ট করেছি যাওয়া 8:10 থেকে, এখন বেশিক্ষণ 5 মিনিট হয়েছে, বলো 5 মিনিট হয়েছে এসছি। আর সামনে এখন চেকপোস্ট পড়েছে আর সেখানে চেকিং এ আছে। আজকে সিট অল্টারেশন হয়েছে, আমি সামনে চলে এসেছি, ভিক্টর পেছনে আর বাবা মা এখানে। আমরা এখন জিগজ্যাগ পয়েন্ট ভিউতে এসে গেছি, মানে একদম টপে। তো ফার্স্ট একটা চা খাবো, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। এই যে আমাদের ড্রাইভার দাদা, বাকি সব ক্যান্ডিডেট আগে আগে যাচ্ছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। কিউটিটা দাঁড়িয়ে আছে ফাটফুট। Zigzag point. এখানে সবাই আসছে, এখানে একটা জোর করে মাকে নিয়ে আসছে, আসবে না বলছিল। আর আমার হাত কাঁপছে, আমি গ্লিম্বল বের করিনি, বিকজ গ্লাভস আনতে আমি ভুলে গেছি। আর গ্লিম্বল বের করলে হাত থেকে পড়ে যাবে, সেই ভয়তে গ্লিম্বল আনিনি। এখানে রচাই নিয়েছি, কিন্তু আমার হাতটা কাঁপছে দেখে বুঝতে পারছো ঠান্ডাটা কিরকম আছে। বেশি চিন্তা আমার বাবাকে নিয়ে, কারণ তাদের এজ হয়ে গেছে। মানে জাস্ট দেখো আমার হাতটা শেক হচ্ছে কিভাবে, তাহলে বুঝতে পারছো যে ঠান্ডা কতটা। তো আমরা এখন জিগজ্যাগ পয়েন্ট ভিউতে, এখান থেকে লুথুং হচ্ছে 10 কিলোমিটার। হঠাৎ করে খুব কুয়াশা বেড়ে গেছে, আর জিগজ্যাগ পয়েন্ট আমরা দেখতে পেয়েছি, কিন্তু তার 5 মিনিটের মধ্যেই হঠাৎ কুয়াশা বেড়ে গেছে। এখানে ড্রোন ওড়ানো বারণ আছে, কারণ প্রহিবিটেড লেখা আছে ড্রোনের জন্য। দেখো বাইরের কুয়াশাটা কিরকম বেড়েছে এখানে। এখন আমরা গাড়িতে উঠবো, কারণ বেশিক্ষণ আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, ঠান্ডা অনেক বাড়ছে।
এই জায়গাটা ভীষণ সুন্দর। তো ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে, কিছুটা পোর্শন তুলে নিই। জায়গাটা এতটাই ভালো লাগছে, এই ভিউটা দেখো, এত সুন্দর ভিউ। এখানে আমার বর এক্সপ্লেন করছে, জ্ঞানের ভান্ডার, না সত্যি খুব ভালো এক্সপ্লেন করে। দাদা একটু এক্সপ্লেন করে দিন ঠিকঠাক করে। বলছি আমরা নাথাং ভ্যালির দিকে যাচ্ছি, অন দ্য ওয়ে টু নাথাং ভ্যালি। এখনো নাথাং ভ্যালি পৌঁছায়নি, থাম্বি ভিউ পয়েন্ট আমরা পাইনি এত ফগের জন্য, জিগজ্যাগটা খানিকটা পেয়েছি। এখন আমরা নাথাং ভ্যালির দিকে যাচ্ছি, চারপাশে এখন আকাশ পরিষ্কার, রোদও আছে। হ্যাঁ, ভিউটা ভীষণ সুন্দর। দেখার জন্য একটু দাঁড়ালাম, নাকও আমাদের বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু ভিউটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। ড্রাইভার সাহেব বললো যে যখন মনে হবে দাঁড় করিয়ে দেবো, ওদের কাছে তো একটা জল ভাত, সেটাই, আমাদের কাছে নয়। হ্যাঁ। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটি পুরনো সিল্ক রুটে এবং অন্যটি নাথুলার কাছে। সিকিম বেড়াতে গেলে আমাদের বাকেট লিস্টে থাকে নাথুলা, চাঙ্গু লেক, সেই তালিকা থেকে বাদ যায় না বাবা মন্দিরও। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হলেও কোনোভাবে বাদ দেওয়া যায় না বাবার মন্দির। কে এই বাবা এবং কি রয়েছে এই মন্দিরে, চলুন দেখে নেওয়া যাক। মন্দির ঠিকই, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের বাস নেই। তিনি না থাকলেও রয়েছেন, তিনি এখনও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তিনি হলেন বাবা হরভজন সিং। তার স্মরণে যে মন্দির সিকিমে গড়ে উঠেছে, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও ভারতীয় সেনাদের কাছে তার আলাদাই গুরুত্ব রয়েছে। মূলত হরভজন সিংয়ের স্মৃতি উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই মন্দির। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি, অর্থাৎ হরভজন সিং। 1968 সালে 22 বছর বয়সী হরভজন সিং কর্মরত ছিলেন নাথুলায়। ঠিক তার বছরখানিক আগেই এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সর্বসময় স্পর্শকাতর। তাছাড়াও জায়গাটি 14,000 ফুট উচ্চতায় হওয়ায় মারাত্মক ঠান্ডা, দুর্গম এবং সংকীর্ণ। 1968 সালে অক্টোবরের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি আর গন্তব্যে পৌঁছতে পারেননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরেও হরভজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংয়ের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজন বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। এরপরেই সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। যদিও এখানেই শেষ নয়, শোনা যায় মৃত্যুর পরেও তিনি কর্তব্য পালন করেছেন হরভজন সিং। নাইট ডিউটি থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কেও সেনাদের সতর্ক করে দেন তিনি। তার এই অবদানের কারণেই তার মাসিক বেতন বাড়িতে পাঠানো হতো। বার্ষিক ছুটিও পেতেন তিনি। তার জন্য ট্রেনে আলাদা সিটও বুক করা হতো। তার ব্যাগ গোছানো হতো এবং 3 জন সেনা জওয়ান তার বাড়িতে সেটা পৌঁছে দিতেন। বাবা মন্দিরে হরভজন সিংয়ের সামরিক বর্দি, জুতো সযত্নে সংরক্ষণ করা আছে। তার জন্য বিছানাও তৈরি করা আছে। নাথুলা কর্মরত সেনা জওয়ানদের দাবি সেখানে মাঝে মাঝে হরভজন সিং বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায়। একই জিনিস দেখা যায় তার জুতোর ক্ষেত্রেও। জুতোতেও মাঝে মাঝে কাদা ধুলো লেগে থাকে, অথচ হরভজনের কোনো জিনিস এক চুল এদিক ওদিক করা যায় না। এই বিশ্বাস থেকে ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে পর্যটকেরা সিকিম গেলেই ঘুরে আসেন বাবা মন্দিরে।